The moderator will be Mr. Nilanjan De, Dr. Saurav Majumdar, Director SDGA, Shaival Bishwas, Shajol Roy, Somajit Ghosh, Shivaji Bose, Rajesh Koraria, Vibhuti Das, Ram Sa. বিভূতি দাস রামসা আসতে পারেনি। হ্যাঁ হ্যাঁ Okay. So, Mr. Shaival Bishwas, Mr. Shajol Roy, Mr. Somajit Ghosh, Mr. Rajesh Koraria. So, we request you to come over the stage. আপনারা ধৈর্য ধরে অনেক কিছু শুনেছেন সকালবেলা। একটা ইন্টারেস্টিং কাগজ গৌতম বোধহয় সকালবেলা সার্কুলেট করেছিল, তাতে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে, স্টর্ম কথাটা। তো জাস্ট ভাবলাম প্যানেলিস্টদেরও বলেছি, স্টর্ম কথাটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, আর এই রেফারেন্স নিয়ে আমরা যদি জানতে চাই স্টর্ম কি, স্টর্ম কেন, স্টর্মের পর স্টর্মের আগে কি হয়, পুরো জিনিসটা একটু কানেকশন করা যেতে পারে। তো আমরা একদম ওই এন্ড থেকে শুরু করব। আশা করি শোনা যাচ্ছে এখন। রাইট রাইট। তো ইজ দিস রিয়েলি এ স্টর্ম? এই যে ডিরেক্ট ভার্সেস রেগুলার ইত্যাদি, এই স্টর্ম যদি আমরা মেনেও নিই, স্টর্ম থেকে বাঁচার জন্য কি করতে হবে, স্টর্মের পর ওয়ে ফরওয়ার্ড কি, স্টর্ম শেল্টার করতে পারবো কি না ইত্যাদিতে। তো আমরা সবাইকে সমানভাবে সুযোগ দিতে চাই। আমরা সৌরভকে দিয়ে শুরু করতে চাই, তারপর সিকোয়েন্সিয়ালি এগোবে। সৌরভ, ডু ইউ থিঙ্ক দিস ইজ রিয়েলি আ স্টর্ম? Industry. I'm from the academics. I'm representing here the academic fraternity. But in my opinion, that there should not be any dispute between direct and regular scheme. It's what you are telling me, right? Is it direct or regular? So the regular business can be sustained by providing a better service. That is number one. Number two is product knowledge is very much necessary for the service providers, so that the most of the clients stick to the MFDs or the distributors. So in my opinion, I can say this much only. আপনি একাডেমিক হলেও খুব ইন্টারেস্টিং ভাবে ব্যাপারটা ক্যাপচার করেছেন। আমরা শৈবালের কাছে যাই। শৈবাল, তোমার ওপিনিয়ন একটু শেয়ার করো। তো আমি একটা ছোটো গল্প দিয়ে শুরু করি এখানে, যে অনেক লোক আমাদের কাছে আসে এবং এসে বলে যে হয়তো যে আপনারা একটা অ্যাডভাইজারি মডেলে কাজ করছেন, আর বাইরে একটা ডাইরেক্ট প্ল্যানে যদি আমি কাজ করি, তাহলে আমি হয়তো এই জিনিসটাই আপনি যা বলছেন হয়তো সস্তায় পাবো। এ তো বলে তো অনেকে। তফাৎটা হচ্ছে আমরা ওই 1% বা 60 পয়সা কি 70 পয়সার তফাৎ হচ্ছে আমি বা আপনি। আমরা যদি উঠে দাঁড়িয়ে বলতে পারি যে এই গ্যাপের মূল্যায়ন করতে হবে আপনাকে আমাকে দিয়ে, ডু আই ডিজার্ভ দ্যাট মানি দ্যাট আই এম টেকিং ফ্রম ইউ এক্সট্রা উইচ ইজ ডিফারেন্ট ফ্রম আ ডাইরেক্ট প্ল্যান অর নট। তার মানে এটা করতে হবে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্যে একটা সেপারেশন তৈরি করতে হবে যে আমি কি ভ্যালু অ্যাড করতে পারছি তাকে। সেটা এটা হতে পারে যে আমি তাকে একটা লাইফ সাইকেল প্ল্যানিং বোঝাচ্ছি, তাকে কিভাবে আমার সাথে সারা জীবন থাকতে হবে একটা ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের সাথে। আমি অনেকের সাথে এর আগেও শেয়ার করেছি যে আমরা কিভাবে করি। তো সেই মডেলটা ফলো করতে হবে, টেকনোলজিকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে। ডাইরেক্ট প্ল্যানে আপনি নিজেকেই কোশ্চেন করতে হবে এই প্ল্যানটা ভালো কি খারাপ। এখানে আপনি একজনকে পাচ্ছেন যে শিক্ষিত, এই সাবজেক্টের ওপর রিসার্চ করছে, যে আপনাকে বলে দিতে পারবে, ক্লায়েন্টকে বলে দিতে পারবে যে এই প্ল্যানটা এখন চেঞ্জ হওয়া উচিত কি রাখা উচিত। তার মানে রেগুলার রিভিউ প্ল্যাটফর্ম করা যেতে পারে। তার মানে এইগুলো কিন্তু সে কোনোটাই ডাইরেক্ট থেকে পাচ্ছে না। আমরা নিজেরা যদি মনে করি এটা চ্যালেঞ্জ, তাহলে চ্যালেঞ্জ। আমরা যদি বলতে পারি, বোঝাতে পারি বুক চিতিয়ে যে এটা চ্যালেঞ্জ নয়, তফাৎটা হচ্ছে আমি, তাহলে কিন্তু রেগুলার প্ল্যানের লোক আপনার কাছে ফিরে আসতে বাধ্য। ডাইরেক্ট প্ল্যানের মহত্ব লোকে বুঝতে পারবে
যতক্ষণ পর্যন্ত বুল রান চলছে, ভলাটিলিটি বাড়লে ডাইরেক্ট প্ল্যান কী হবে আর রেগুলার প্ল্যান কী হবে তখন কিন্তু আলটিমেট বোঝা যাবে। সো আই লিভ ইট টু দ্য আদার স্পিকার্স টু কমপ্লিট বিফোর আই কাম অন টু সামথিং এলস। বাট আপাতত বক্তব্য হচ্ছে ডাইরেক্ট আর রেগুলার প্ল্যানের তফাৎ হচ্ছে আপনি। খুব ইন্টারেস্টিং পয়েন্ট শৈবাল। বুল মার্কেট ইত্যাদির রেফারেন্স নিয়ে এসছে শৈবাল। তো আমরা সৌম্যজিতের কাছে যাব। সৌম্যজিতের পার্সোনাল ওপিনিয়ন যদি দু একটা শেয়ার করতে পারে, যদি এক্সপিরিয়েন্স নিয়ে ইফ ইউ ক্যান লেস হিজ আইডিয়াস, আমরা উপকৃত হব। থ্যাঙ্কস। তো দেখুন, সব ইন্ডাস্ট্রিতে সব জায়গাতেই এই অপশনসগুলো মানুষের কাছে থাকবে। আপনাকে আজকে যদি একটা গাড়ি, আপনাকে যদি আজকে এখান থেকে খড়গপুর যেতে হয়, একটা গাড়ি নিতে হয়, আজকে আপনার কাছে দুটো অপশান আছে। আপনি একটা রেফ কার্ড নিতে পারেন, যেটা আপনাকে নিজে চালিয়ে যেতে হবে। আরেকটা আপনি গাড়ি নিতে পারেন যেখানে একটা ড্রাইভার আছে, আর সেই গাড়িতে আপনি বসলে যেটা হবে সেটা হচ্ছে সেই ড্রাইভার এখান থেকে খড়গপুর আজ 10 বছর 15 বছর ধরে লোককে নিয়ে যাচ্ছে। সে প্রত্যেকটা রাস্তা জানে। এই রাস্তাটা যেতে 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা সময় লাগে। আপনি গাড়ির পেছনে বসে থাকবেন, গান শুনবেন, আর 1.5 ঘন্টার মধ্যে 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর এই রাস্তার মধ্যে যত ঝামেলা হবে, যদি কোথাও কোনো মিছিল মিটিং হয়, কোথাও কোনো রাস্তা বন্ধ থাকে, সে এক্স্যাক্টলি জানে কোন রাস্তাটা দিয়ে আপনাকে পৌঁছে দেওয়া হবে। হয়তো তখন 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতে পারে, কিন্তু তখনও আপনি সেই নিশ্চিন্তে গানটা শুনতে পারবেন আর আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আর আপনি যদি মনে করেন না, আমি জানি কীভাবে খড়গপুর পৌঁছাতে হয়, আমি নিজেই গাড়ি চালিয়ে যাব, যা বিপত্তি আসবে আমি সামলে নেব, তাহলে ওই অপশানটাও আপনার কাছে থাকবে। সো যেটা শৈবাল বলেছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের দেশে যত মিউচুয়াল ফান্ড যত পারফরমেন্সই দেখাক না কেন, আজকে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন একটা ভালো ফান্ডের পারফরমেন্স ছিল 5 বছর, এখন সেই সব ফান্ডের পারফরমেন্স আছে 25 বছর। আর প্রশ্নটা হচ্ছে কটা লোক এই 25 বছর দেখেছে? কটা লোক এই 25 বছর ফান্ডে থেকেছে? আপনারা যারা অ্যাডভাইজার, তাদের কাছে যাদের লঞ্জিভিটি অফ পোর্টফোলিও আছে, তার থেকে দেখার চেষ্টা করুন আপনার নিজের ক্লায়েন্টরা কতদিন ওই ফান্ডটাতে থেকেছে আর ওই সিএজিআর রিটার্নটা পেয়েছে। আর দেয়ার হ্যাজ বিন আমটিন এক্সাম্পলস। 2008-এ এটা হয়েছে, 8 লক্ষ এসআইপি বোধহয় ছিল 2008-এ, যেটা কমে 2 লক্ষ হয়ে গেছিলো যখন 2008-এর ক্রাইসিসটা আসে। আমরা জানি এই গত বছর মার্চে কত এসআইপি বন্ধ হয়ে গেছে। সো আমার মনে হয় ডিফারেন্সটা আমরা, কনভিনিয়েন্সটা আমরাই প্রোভাইড করি, কনফিডেন্সটাও আমরাই প্রোভাইড করি। এই তিনটের কম্বিনেশনে আফটার অল আমরা যারা এমএফডি হিসাবে কাজ করি, আমরা কটা ক্লায়েন্ট পাই, মানে ম্যানেজ করতে পারি 200, 300, কিছু কিছু লোক আছেন এক্সট্রাঅর্ডিনারি 500, 1000। বাজারের যা সাইজ, দ্য অপরচুনিটি ইন দ্য মার্কেট ইজ সো লার্জ যে আমার কাছে অন্তত এই মুহূর্তে সেটা স্টর্ম বলে মনে হচ্ছে না। নিরঞ্জন, থ্যাংক ইউ। সজল বোধহয় কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। First of all, good afternoon everybody, and my greetings to all the distinguished guests on the panel. আমার এই বছর 2022 25th year of my business হবে, তো প্রচুর এক্সপিরিয়েন্স এত বছরের। তো এই ডাইরেক্ট মডেলটা এসছে ধরুন তার বছর 4-5-এ, কিন্তু আমি কিন্তু এর কোনো স্ট্রেস কিংবা কোনো থ্রেট আপাতত ফেস করিনি। দ্য মেন থিং অ্যাবাউট ইট ইজ, অ্যাজ অ্যান অ্যাডভাইজার আপনার ভ্যালু আপনাকে প্রুফ করতে হবে টু ইউর ইনভেস্টার। আই হ্যাভ গট মেনি ইনভেস্টার যারা ডাইরেক্ট মডেল থেকেও আমার কাছে চলে এসছে, তারা ডাইরেক্ট করেছিল যাদের কাছে কোনো অ্যাডভাইজার ছিল না। ইউ নিড আ ডক্টর, ইউ নিড আ পাইলট, তো ওয়াই নট অ্যান অ্যাডভাইজার? আপনার অ্যাডভাইজারের সেই প্রমাণ আপনাকে দিতে হবে যাতে সেই ডাইরেক্টের যে ডিফারেন্সটা 0.50 কি 0.75 যেটা শৈবাল বলল, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন। আমরা রিটেল, HNI সব সেক্টরেই কাজ করি, কিন্তু ক্লায়েন্ট যদি তার ভ্যালু বুঝতে পারে যে অ্যাডভাইজারে তার রয়েছে,
তার বিজনেসে, তাহলে অবভিয়াসলি এই ডাইরেক্ট থ্রেটটা কিন্তু কিছুই না। এরকম প্রচুর অভিজ্ঞতা আছে আমার কাছে। এমনও ক্লায়েন্ট পেয়েছি আজ থেকে 4-5 বছর আগে, যে একজন বড় ক্লায়েন্ট যে ডাইরেক্ট মডেলে যেতে গেছিল, চাইলো, কিন্তু সে আমাকে বললো যে অ্যাডভাইসটা আপনি করবেন, আমি ডাইরেক্ট মডেলে করব। সো দেয়ার আর মেনি মিক্স অ্যান্ড ম্যাচেস, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইউর মেটাল টু ইউর ইনভেস্টার অনলি। সো অ্যাজ বিকজ ইউ আর অলসো অল উইনার্স, আপনারা যেখানে এসছেন এভরিবডি উইনার বলেই আজকে এখানে এসছেন, তো আপনারা নিজের মানে এভরি বডি হ্যাজ আ ডিফারেন্ট মডেল। ভারতবর্ষ, যে কথাটা হচ্ছে, ভারতবর্ষ এত বড় দেশ, দেয়ার আর সো মেনি অপরচুনিটিস। যেমন অ্যামাজনের সঙ্গে রিটেল শপও চলছে, সব রকম কিছু চলছে বিজনেস, এমনি আমাদের এখানেও সব কিছু থাকবে। বিজনেসটা বড় হওয়া উচিত। তো কামিং 10 years if India grows, so there will be several opportunities. You have to take that opportunity and don't think about this direct or indirect model. আপনার কাজ আপনি করে যান and return will come. That's my take. Very, very well put, Sajol. And just passing the cue to Rajesh, I would like him to say a few things about his model, his ideal model. See, I am the youngest of all, and you know, I am also youngest in experience also. But I have a different take on this, because see, I strongly believe that if there are two models, you should follow it. That is what I think is. If there is a model where there is a direct model, then and the client is going direct, he should be, you know, he should be given the choice to go direct. Now, how can we fit into that? That is the question which I think everybody is trying to answer. So what I have done is, I have done a hybrid model. Like, I am a MFD in one part and I'm also an RIA in another part. So what I'm doing, I'm trying to cater the both of them. So whenever the client walks into my office, I offer to him, sir, you can go direct, you can go regular plan also. If you go direct, there is a fee which I will be charging you, and if you go, you know, the regular, the commission will be paid to the by the company. It is crystal clear. There is a contract which has happened. I have a written contract, what I will be charging, what are my duties, what are his duties, everything is crystal clear, and I follow that model. And I strongly believe, and maybe, you know, others are not believing that, but I strongly believe direct plan are here to stay. 5 to 10 years down the line, this is going to change the industry. This is my belief. I may be wrong, I'm entitled to be wrong, but this is strongly about I believe. And I think this is a good opportunity for IFAs to start thinking at least about direct models also. Start thinking about hybrid models. Like, I'll give you an example. Like, we charge 75 basis points from the clients for equity investments, for debt investments, and also for liquid investments. Mind you, sir, liquid funds also we charge 75 basis points. Where if I go for a commission, I will get only 5 paisa or 10 paisa. Now the clients ask us, why do you are charging so much? Then I give him an answer, sir. Why is SEBI come up with this direct plan? SEBI has come up with a direct plan so that the advisor does not have any bias, right? Excuse me. So suppose if I want to switch from equity to liquid fund, will I do it if I am charging 75 there and I am charging 5%, 5 paisa here? I will not. My biases will be there. So to remove the bias, my payout is constant in any plan, anywhere, any fund house. So the bias is gone. Then I can provide proper service to the client. So this is my view, and you know, maybe I am a little bit different from others, but what I do is, whenever a client comes to me, I offer him both. So both options are there, you choose. And I think in his wisdom, whatever he chooses, I go with him. And as an academic, Saurabh, how do you think the Indian investor is changing? You needn't stick only to direct versus regular debate. Just a pure academic viewpoint on the changes that an investor might expect. In very broad terms. নীলাঞ্জন দা, আমি কি একটা অডিয়েন্সকে জিজ্ঞেস করতে পারি যে আপনারা এই ভেটারানদের সাথে কি একটা গ্রুপ ফটো নিতে চান? তাহলে যতক্ষণ এরা প্যানেলে থাকবে তারপরে নিলে হবে?
ব্যাস এইটুকুনি যদি আপনারা নিতে চান, এরা যেমন বসে আছে আমরা সামনে থেকে একটা গ্রুপ ফটো নেবো প্যানেল ডিসকাশনের পরে, যদি আপনারা চান, না চাইলে কিন্তু করব না, এটা জেনে নিলাম। আমাদেরও ভালো লাগবে গ্রুপ ফটোতে। হ্যাঁ, না ওটা জেনে নিলাম, কারণ অনেকে আছে হয়তো বেরিয়ে যাবে, তো সেই জন্য আমরা প্যানেল ডিসকাশনটা করে নিই, ফটোটা পরে করবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার মনে হয় যেটা এডুকেশন বা লেভেল অফ নলেজ, এটা একটা বড় ব্যাপার এই ইন্ডাস্ট্রিতে, এবং সেটা দুদিকেই, মানে ইনভেস্টারদেরও এবং যারা অ্যাডভাইস করছেন তাদেরও, সেটা তাদের দিয়ে কোনো মানে সমস্যা নেই, করতেই হবে। এবং সেবি হ্যাজ রাইটলি কাম আপ উইথ সাম, আই থিঙ্ক, ডাইরেক্টিভস দ্যাট ইন ফিউচার কোনো পার্টিকুলার এক্সাম হয়তো পাস করতেই হবে। এবং এটা কিন্তু এটা ভীষণভাবে দরকার, কারণ এই ইন্ডাস্ট্রি বা এই যে মার্কেট, বিভিন্ন রকম যে ইনভেস্টমেন্ট অ্যাভিনিউজ আছে, এগুলো বিভিন্ন কাস্টমারদের নানান রকম নিডসকে ক্যাটার করে। অনেকটা মিষ্টির দোকানের মতন, যে মিষ্টি খায় না তার জন্যও জিনিস থাকে ওর মধ্যে, নোনতা থাকে বা সুগার ফ্রি মিষ্টি থাকে। তো মিউচুয়াল ফান্ড হচ্ছে এরকমই একটা ইন্ডাস্ট্রি যেখানে সব রকম কাস্টমারদের সব রকম ক্যাটার করার মতন জিনিস আছে, আগে এতটা ছিল না। তো এর জন্য অ্যাওয়ারনেস তো দরকারই, এবং আমার মনে হয় যে যারা ডিস্ট্রিবিউটার এবং যারা অ্যাডভাইসার, তাদের পক্ষে এডুকেশনটা আগামী দিনে হয়তো আরও বেশিভাবে দরকার হবে। তো সেই জন্যে এখানে আমার খুব একটা ডাইরেক্ট আর রেগুলারের মধ্যে কনফিউশনটা আসছে না, এই কারণে যে ডাইরেক্ট সেই করবে যে নলেজেবল, আদারওয়াইজ সে ভুল করবে। এবং সে তখনই একজন ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইসারের কাছে যাবে যখন তার সেটা প্রয়োজন, সেই অ্যাডভাইসটা প্রয়োজন, দরকারি অ্যাডভাইস। সে এমন একটা জিনিসে করতে চাইছে, রিটায়ারমেন্টে সব টাকা যদি ইকুইটি ফান্ডে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা মোটেও একটা বুদ্ধিমানের কাজ হবে না। তো সেই কারণে একজন অ্যাডভাইসারের দরকার, এবং তার জন্য যে রিকুইজাইট, যে পড়াশুনো করা, যেগুলো সার্টিফিকেশনগুলো করা, সেগুলো খুব দরকার বলে আমার মনে হয়। শৈবাল, তোমার কি মনে হয় যে আমাদের কাস্টমার, অ্যাভারেজ পারসন, ইজ ই স্পয়েলড ফর চয়েস? প্রচুর একটা ওভারহ্যাং, অনেক রকম চয়েস, না সত্যিকারের স্কোপ আছে অনেক বেশি? গ্রামে নিয়ে যেতে পারেনি, পৌঁছতে পারেনি। আপনি যদি বলেন ফিনটেক প্ল্যাটফর্ম কি পৌঁছে দেবে ওখানে, হয়তো যাদের মোবাইল ফোন থাকবে, যারা অ্যাগ্রেসিভলি ইউজ করতে যাবে, তারা হয়তো পৌঁছতে পারবে, কিন্তু ঠিক পৌঁছবে কি ভুল পৌঁছবে উই ডোন্ট নো। কিন্তু ইউটিলাইজেশনের একটা ইম্পর্টেন্স রয়েছে। রাজেশ যে পয়েন্ট অফ ভিউটা দেখালো, সেটা হচ্ছে আমাদের দুজনের দুটোই থাকা উচিত। আই এগ্রি উইথ হিম, আমরাও ভাবছি যে দুটো থাকা উচিত। কিন্তু দের ইজ আ থার্ড প্ল্যাটফর্ম উইচ ইজ গ্রোয়িং, উইচ ইজ নো গাইডেন্স প্ল্যাটফর্ম, রাইট? which is a third platform which requires no guidance at all. তো সেখানে গিয়ে কি হচ্ছে, অনেক জায়গায় হয়তো প্রোডাক্ট চুজ করতে আমার নিজের গোল বেসিসে সেটা দরকার কিনা, আমার রিস্ক প্যাকেটাইট অনুযায়ী সেটা ফিটমেন্ট হচ্ছে কিনা, এই বেসিক্সগুলোই কাভারেজ করা নেই। তার মানে কি, প্রোডাক্ট হয়তো বেড়ে যেতে পারে, আমরা ইচ্ছে করলেই মাশরুম করে প্রোডাক্ট বাড়াতে পারি, কিন্তু আমার মতে এখন আমরা ওই লেভেলে তৈরি হতে পারি না। সেই এডুকেশন প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে না, সেই ডিপনিং আমি করতে পেরেছি। এবার আপনারা বলবেন, ভ্যাকসিন যদি 140 কোটি লোককে পৌঁছানো যেত, তাহলে মিউচুয়াল ফান্ড কি পৌঁছানো যেত না? যেত, বাট উই হ্যাভ নট মেড দ্য এফার্ট টু রিচ দ্যাট জোন। আমরা তো চেষ্টা করছি কলকাতা শহরে বসে বড় ব্যবসা করা, টার্গেটিং দ্য বিগ বিজনেসেস উই ওয়ান্ট, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাফোর্ড টু গিভ দ্যাট মাচ অফ টাইম টু ডু দ্যাট পেনিট্রেশন। হার্ড ওয়ার্ক পেন্স, এ নিয়ে কোনো ভুল নেই, কিন্তু যদি আমি এটা করতে পারি, তাহলে কিন্তু এই প্রোডাক্ট বাস্কেট, এডুকেশন, লিটারেচার, লিটারেসি ইত্যাদি আরও বেশি মহত্ব পাবে। কিন্তু আমরা মনে হয় আমরা এমন একটা প্ল্যাটফর্মে রয়েছি, এমন জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আমার মনে হয় শিক্ষাটা আরও ডিপেন করে তারপর প্রোডাক্ট বানানো উচিত, এটা আমার মত। সৌম্যজিৎ, মানে ম্যারিং ইয়োর গাড়ি স্পিডের অ্যানালজি অ্যান্ড শৈবালস লেটেস্ট অ্যানালজি, মানে which should be the number one priority for the average distributor, the average advisor? এত কিছু তো চয়েস রয়েছে, এত কিছু আমরা করতে পারি, সবচেয়ে বেশি তুমি হলে কি ফোকাস জানতে? দেখো, অ্যাভারেজ অ্যাডভাইজার বা এমএফডির
একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ঠিক করে করা। আনফর্চুনেটলি আমি জানি না আপনারা কতজন সেটা করে, আমার চেনা খুব বেশি লোক নেই যারা করে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর কতগুলো স্টেপস আছে, তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে একটা ক্লায়েন্টের ফ্যামিলি ট্রিটা জানা। তার বাবা মা যদি তাড়াতাড়ি মারা গিয়ে থাকেন তাহলে তার প্রবাবিলিটি অফ ডেথও কিন্তু ভেরি হাই ইন আ আর্লি এজ, এবং তার বেসিসে তার ইন্স্যুরেন্স নিডটাও বেড়ে যায়। সো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা যদি আপনি ঠিক করে করেন একটা ক্লায়েন্টের, আর তার মাইলস্টোন প্ল্যানিংটা যদি ঠিক করে করেন, তাহলে সেই ক্লায়েন্ট আপনাকে ছাড়া আর কোথাও যাবে না, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আর আপনাকে যদি 100টা ক্লায়েন্ট থাকে, 2টো ক্লায়েন্ট যাবে, আরও 20টা ক্লায়েন্ট আসবে। দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য বিজনেস। ওই 2টো ক্লায়েন্ট যতক্ষণ না যাবে ততক্ষণ আপনিও ফ্রি হবেন না। কারণ আমরা যারা অনেক দিন ধরে এই কাজটা করছি, আমি আবার বলছি, অ্যাজ অ্যান এমএফডি আপনি 150-200 বেশি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন না, সম্ভবই নয়। আপনি বলতে পারেন আপনার কাছে 1000 ক্লায়েন্ট আছে, বাট ইনসিগনিফিকেন্ট, ওটাও 80-20 হয়ে 200টা ক্লায়েন্ট থাকবে যারা অ্যাকচুয়ালি ম্যাটার করে। এই 200টা ক্লায়েন্ট কারা হবে সেটা কিন্তু আপনার চয়েস। আর আমরা যারা এমএফডি আছি, ধরে নিন ইন্ডিয়াতে অন্তত, যারা আপনারা এখানে বসে আছেন বা ইন্ডিয়াতে যত এমএফডি আছে, আমার জানা নেই 10,000-এর বেশি এমএফডি সিরিয়াসলি এমএফডির কাজ করে কিনা। সো 10,000 ইন্টু 200, এই হচ্ছে ম্যানেজ ক্লায়েন্টেল অ্যাজ কম্পেয়ার টু 8.5 কোটি এখন ডিম্যাট অ্যাকাউন্ট। তারা কিন্তু ডিরেক্টলি যে গেছে এবং ডিরেক্টলি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে। আর এখনও আফটার অল দিস পেটিএম আর এইসবের পরেও ইউনিক মিউচুয়াল ফান্ড কাস্টমার কিন্তু 2 কোটি। সো এই মুহূর্তে 8 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট, 2 কোটি মিউচুয়াল ফান্ড কাস্টমার, অলরেডি 6 কোটি কাস্টমার এরকম আছে যারা আজ নয় কাল কিংবা পরশু মিউচুয়াল ফান্ডে আসবে, আর আপনার চাই 200 জন। সো ইফ ইউ আর গুড, ইফ আপনার প্ল্যানিং এবং আপনার অ্যাডভাইজারি যদি ঠিক হয়, আমার মনে হয় আপনার বাড়ির সামনে লাইন পড়ে যাবে, যেটা খুব বেশি দূর নেই। মানে আর এত ডিজিটালি এত থিংস আর গেটিং ইন্টিগ্রেটেড, যে ভালো কাজ করবে লোকে সেটা জেনে যাবে, আপনাকে মাইক নিয়ে জানানোর দরকার নেই আজকের দিনে। ভেরি গুড পয়েন্ট। আমরা কি আগে আর উই অ্যাডভাইজার্স ফার্স্ট, না আর উই জাস্ট পিওর ডিস্ট্রিবিউটার্স ফার্স্ট, যেখানে আমাদের এই লাইন দরকার বাড়ির সামনে, বা একটা মিছিল দরকার যেটা আমরা আগে অ্যাড্রেস করবো? আমাদের অবশ্যই নেটওয়ার্ক বাড়াতে হবে, প্রচুর লোককে আমাদের বৃত্তের মধ্যে আনতে হবে, বাট আমাদের পজিশনিংটা কোথায় আসা উচিত, কিভাবে পারফেক্ট করা উচিত? সেবির রেগুলেশনে তো উই আর এমএফডিস, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স, মানে অ্যাডভাইজারি হলে যে এই মডেলটা হলো তাহলে আমরা ফিজ নিই। তো অনেকগুলো পয়েন্ট, যেমন এই যে লাইন লাগবে, তো রাকেশ ঝুনঝুনওয়ালা 2011 সালে বলেছিল মামি ভি আয়েগি চাচি ভি আয়েগি, স্টক মার্কেট রিলেটেড। তো সেটা হতে পারে 5-10 বছর, বিকজ এভরি প্রেডিকশনস রাইট হয়, সেটা টাইম লাগে। তো আমরা মিউচুয়াল ফান্ডে ফ্লো দেখেছি কীভাবে আসছে, তো পিপল উইল কাম। বাট অ্যাডভাইজার ডিস্ট্রিবিউটার মানে ইয়োর ভ্যালু to your client, that is far more. The first meeting itself, everybody takes the pen later. আপনার প্রথম মিটিংয়ে your value to your investor you have to prove that তাতে কি হবে, আপনার যে ফার্স্ট সিটিং সেটা একটা 2,000 টাকার এসআইপির জন্য। I have followed this principle from the first day to this 25th year. I take the same pen. আমার কাছে কিন্তু একটা বড় 50 লাখ 1 কোটির কি একটা 2,000 টাকা সিপ আমি কখনো করি না, তাকে যেন বল, কেন আমার পুরো বিজনেসটাই রেফারেন্সে, আমার যত ইনভেস্টারই হয়েছে সবই রেফারেন্সে হয়েছে। তো রেফারেন্স, ওয়েন রেফারেন্স কামস, যখন আপনি প্রুভ ইউর মেটাল টু ইউর এক্সিস্টিং ইনভেস্টার। তো পেনটা আমাদের প্রথম দিন নিতে হবে, ফিনান্সিয়াল প্ল্যানিং, তার গোল, ক্লায়েন্টকে বোঝাতে হবে সে কেন ইনভেস্ট করছে। ব্যস্ত ক্লায়েন্টকে বলতে হবে ইউ হ্যাভ টু গিভ ইউর টাইম, বিকজ দিস ইজ আ জার্নি অফ অ্যান ইনভেস্টার অ্যালং উইথ দেয়ার অ্যাডভাইজার। মাউন্টেনিয়ারিংয়ে যখন আমরা করি, এটা একটা পাথ, আমরা বলি কি ইউ আর আ শেরপা, হ্যান্ড হোল্ডিং, এইগুলোও তো দরকার নেক্সট কামিং 10 years। উই আর, মানে আমরা খুশি হওয়া যে আমাদের এমন একটা প্রফেশনে আছে যেখানে আমাদের ক্লায়েন্টের বিজনেসটা রিপিট বিজনেস। তো সেইটা যদি প্রথম দিন তার সাথে যে মিটিং, সেখান থেকে রেগুলার আপনি সেই ভ্যালুয়েশনটা, আপনার সার্ভিস সব কিছু মিলিয়ে আপনার অফিস, সেইখান থেকে যদি আপনি তাকে বোঝাতে পারেন, তাহলে এই ডাইরেক্ট মডেল, ইনডাইরেক্ট ক্লায়েন্ট কিন্তু ভাবে না, সে চায় একটা হ্যান্ড হোল্ডিং এবং একটা গুড অ্যাডভাইজার।
এবার ক্লায়েন্টের নলেজটা কিন্তু, কারণ ক্লায়েন্টকে লুকিয়ে কিছু না, ইউ শুড অলওয়েজ লার্ন যে ক্লায়েন্ট শুড বি এডুকেটিভ, সে যেন জানে এই রেগুলার এই ধরনের যে প্রোগ্রামগুলো হয় তাতে তাদেরকে ইনভাইট করা কি তাদেরকে পাঠানো, এবং যে ডিফারেন্ট ডিজিটাল মিডিয়ামস আছে তাতে তাদেরকে পার্টিসিপেট করানো। তো ইফ ইউ আর ওকে উইথ এভরিথিং, আই থিঙ্ক ইটস বিউটিফুল প্রফেশন ফর নেক্সট 10-15 ইয়ার্স। আর ভারতবর্ষ যেটা বলছি যদি গ্রো করে, দেন ফ্রম ফর্মালাইজেশন অফ ইকোনমিতে যে আমাদের হেল্প হচ্ছে, তো ইট শুড হেল্প আস অ্যাজ অ্যান অ্যাডভাইজার। Rajesh, we do understand that you are very young, younger than a lot of us, as you yourself said. But there are people who are far younger than you. I can see a group of very young people there. What could be your possible advice to people who are joining the industry as novices and newbies, who don't have a history, who don't have a track record, but would want to do a lot? See, I want to say a couple of things. It's not only for the people who are younger than me, it's for everybody. It's a point to think about. Even Saivalda, I will ask you also to think about this. You know, like as Somajita had said that, you know, there was 8 crores of PAN and 8 crores of DMAT accounts happened. But the thing is, they have innovated. They have come up with small case. They have made, they have created ready-made portfolios for people who do not have any clue also, they can understand and they can invest there. So, why are we not doing something like that? Why are we not innovating? The problem what I have with the MF advisory industry is we are not innovating at all. We are just doing the way we were doing 10 years before, 20 years before. Just the only thing which has changed is just we are using, earlier we used to fill up forms, now we are doing it digitally. That's it. Earlier we used to do financial planning on a paper, now we are doing it on an Excel sheet. So that is the problem. If you want to go to the next level, I'm in touch with advisors in UK, US, Australia. They are innovating like anything. Means they are coming up with wrapper products like it will be a Rajesh Koradia fund. Now the client will see Rajesh Koradia fund and he will put money here. I will choose where I will put money into that, in which equity fund, which debt fund, which liquid fund. And if I generate 4% alpha, I can tell my clients, you have to give me 2% of fees, and he will be bound to give me 2% of fees. Why not? We are not thinking on those lines. I think we should start thinking about in those lines. I know people from America, they are charging 5% fees because they are outperforming the market, and that is the innovation which we require. Like today morning I showed you alternative investments. These are the things you should show your client. That is why then the respect for our profession will come, and then only you will be the client will be ready to pay you fee. And this is what is my take is. I think this is my point of view, and I think I submit to the panel that everybody should start thinking about these things. Right. We've handled a lot of supply side issues, but Saurabh's jonna I have a demand side question, and you can say this from the point of view of a user of our services. আপনি কিভাবে আপনার অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে কন্ট্যাক্ট বাড়ানোর ব্যাপারে ভাবেন আপনি? হোয়াট ইজ ইয়োর এক্সপেকটেশন? নীলাঞ্জন দা, আমি আরেকবার একটু বলি, এখানে কিন্তু অনেকে প্রত্যাশা করে যে এনাদের কাছ থেকে নিজের মনের প্রশ্নটা জানা। আমার মনে আপনি যেমন এটা করছেন, তো এতে কিন্তু অনেক কিছু আপনাদের সম্বন্ধে একটা অনেক ধারণা আছে। তো তারা আমাদের যদি সেই স্কোপটা দেন আপনারা যদি, তাহলে ভালো রাউন্ড হয়ে গেল পরে সবাই প্লিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো স্টোরি থাকলে, কোনো অ্যানেকডোট থাকলে অবশ্যই শেয়ার করবেন। না, সেটা শেয়ার নয়, আমি তা বলছি না। এদের প্রশ্ন যেমন সোহেল দাকে হয়তো কোনো প্রশ্ন, হ্যাঁ রাইট, ওটাতে আসছিলাম পার্সোনালি, কারণ পার্সোনালি এদের সম্বন্ধে অনেক শুনেছে, সামনাসামনি আজকে দেখতে পাচ্ছে। অ্যাবসলিউটলি হাত তুলবেন, উৎসাহ আছে। মানে আমি সবার হয়ে বললাম আর কি। নিশ্চয়ই ঠিক করেছেন, এই সুযোগটা একটু দেবেন কাইন্ডলি। নিশ্চয়ই ঠিক করেছেন। আপনারা হাত তুলবেন অ্যান্ড অ্যাবসলিউটলি যাকে অ্যাড্রেস করছেন তার নাম বলবেন অ্যান্ড হি উইল আনসার, রাইট? ওকে, শিওর। তো আমার যেটা মনে হয় যে আমি যেটা এক্সপেক্ট করি একটা এমএফডির কাছ থেকে বা অ্যাডভাইসারের কাছ থেকে হচ্ছে, যদিও আমার কিছুটা নলেজ আছে, কিন্তু তা সত্ত্বেও আমি একজন ডিস্ট্রিবিউটারের কাছে যাই ফর সাম অ্যাডিশনাল ইনফরমেশন, বিকজ আই এম নট টোটালি ইনভলভড ইন দিস মার্কেট, আমার অতটা সময় নেই।
কিন্তু আমি করি কারণ প্রোডাক্ট নলেজটা অনেক বেশি পাই। আমার ভলাটিলিটির সময় কি করতে হয় সেটা একটুখানি আমাকে সাহায্য করা হয়। আর নতুন কোনো স্কিম এলে সেটাও আমাকে বলা হয় যে না এই একটা স্কিম আছে, এটা অনেকটা বেটার এবং এখানে তুমি ইনভেস্ট করতে পারো। তো এই ধরনের সার্ভিসগুলো আমি পাই, সেই জন্যই আমি ডিস্ট্রিবিউটরের কাছে যাই। শৈবাল, তোমার এক্সপিরিয়েন্স কি বলো? দি অ্যাভারেজ গাই, ইজ দেয়ার সামবডি কল দি অ্যাভারেজ কাস্টমার যার রিকোয়ারমেন্টটা নাথিং আউট অফ দি অর্ডিনারি, কিন্তু সে হচ্ছে তোমার ব্যাকবোন? সো আমি রেগুলার আর্টিকেল লিখি বা লিখতাম, এখনও লিখি। দের ইজ একটা বেস কাস্টমার মডেল আছে, মানে শিট দাঁড়া বলি আমরা, যার বেসিসে সব কিছু দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে একটা বেস কাস্টমার মডেল। এবং সেখানে যে খুব সুপার রিচ, HNI, মিড সেগমেন্ট, শিট দাঁড়া কিন্তু সবাই মোটামুটি সমান। এর বাইরে ইউ ক্যান অ্যাড দ্য ফ্রিঞ্জেস, যে এর রিকোয়ারমেন্ট, গোল রিকোয়ারমেন্ট এই হতে পারে, ওর গোল রিকোয়ারমেন্ট এই হতে পারে, কিন্তু বেস প্রিন্সিপাল শিট দাঁড়াটা কিন্তু এক থাকে। টু আনসার দ্যাট কোয়েশ্চেন। সেকেন্ডলি হচ্ছে যে আমার মনে হয় অ্যাজ এ MFD আমাদের অ্যাটাচমেন্ট টু দ্য কাস্টমার মাস্ট বি ফার মোর ইমোশনাল। আমি খুব ইমোশনাল পার্সন অ্যাজ এ হিউম্যান বিং, আই হ্যাভ গন থ্রু লট অফ রাফ টেরেন্স। বাট আমার মনে হয় আমরা অনেক সময় মনে হয় এই বিজনেসটাকে একটু নন ইমোশনালিও নিই, এবং আমার লাইফেও এরকম ফেজেস গেছে যখন আমরা নন ইমোশনালি নিয়েছি। কিন্তু দিস বিজনেস ইজ এ হিউম্যান সেন্টিমেন্ট বিজনেস। This business is also a diagnosis business. This business is Shopner Feriwala's business. This is not a common business. This is not an exchange material business. You give and take. You teach people how to dream. You show them the path to dream. So if you are not emotionally attached ওই বিজনেসের সাথে, ওই মডেলের সাথে, ওই লোকটার সাথে, ওর ফ্যামিলির সাথে, ইউ আর প্রবাবলি নট ইন দ্য রাইট প্লেস। সো আপনি যদি স্বপ্ন না দেখে থাকেন, আপনি কাউকে স্বপ্ন দেখাতে পারবেন না। ইউ মাস্ট লার্ন টু ড্রিম ফার্স্ট, অ্যান্ড দেন ইউ মাস্ট রেসিপ্রোকেট আ ড্রিম টু দ্য আদার। দেন হি উইল আন্ডারস্ট্যান্ড। কাউকে বলতে হবে না, কিন্তু সে ইমোশনালি বুঝে যাবে আপনি ইমোশনাল থেকে এই কথাটা বলছেন। এবং অফকোর্স ব্যাক উইথ নলেজ, সাপোর্ট সিস্টেম, ডিজিটাল ইত্যাদি ইত্যাদি সব কিছু থাকবে। আপনার যদি ইমোশনটা ওখানে না থাকে, অপরজন কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে ইউ আর নট ইমোশনালি অ্যাটাচ টু দ্যাট পার্ট, বিকজ ইউ আর সেলিং ড্রিমস। মানি ইজ এ ড্রিম। 20 বছর বাদে আপনার মেয়েতে অমুক টাকা পাবেন, আপনি এইভাবে জমাতে থাকবেন। হি ইজ ইমিডিয়েটলি ভিজুয়ালাইজ, ইটস পপ ইন ইজ মাইন্ড, হ্যাঁ মেয়ের বিয়েতে তাহলে আমি বোধহয় এটা করতে পারবো, কারণ ইনি বলছেন ইমোশনালি কারেক্ট, ইনিও আমার হয়ে ভেবেছেন মেয়ের ব্যাপারে। সো আই থিঙ্ক if you have to really sustain in the business in the long term, whatever model you bring out, you can bring out thousands and thousands of models. You can bring out a specific model for him, you can bring out a general model for all the mass customers, etc. If you are not emotionally attached to that business, if you don't think about that person whom you are catering to, this is not the business to be in. জন এফ কেনেডির অডিয়েন্স প্লিজ একটু আসবেন, হাত তুলবেন, প্রশ্ন করবেন নিশ্চয়ই, প্লিজ। লাস্ট একটা ডেটা দেখছিলাম, যে ডেটাটাতে বলছিল যে আমাদের এত বছরের এফোর্টের পরেও মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট আর তার সঙ্গে ক্রিপ্টোর অ্যাকাউন্ট একটা বিরাট ডিফারেন্স। তো এটাকে কি জাস্ট আমি ধরবো যে টিনরা একটা মানে ক্রেজি রেসে রান করছে? মানে বেসিক্যালি আমার যত ক্লায়েন্ট আমাকে কল করেছে মেনলি টিন আর অ্যাবাভ টিন, তারা এটা কি বা ওই মেনলি 19 to 25 এই এজ ব্যান্ডের মধ্যেই মেনলি, তাহলে কি আমি ধরে নেবো যে তারা একটা ক্রেজি র্যাট রেসের দিকে যাচ্ছে? আমি বলবো না, আমি বলবো যে এটা শুধু কিন্তু ওই টিনের মধ্যে আটকে রাখলে হবে না। এটা মানুষের মনের মধ্যে একটা স্পৃহা বা একটা লোভ কিন্তু সবসময় কি মারছে। অ্যান্ড হ্যাভ ইউ সিন ক্রিপ্টোর ভলেটিলিটি কীরকম হয়েছে বা ক্রিপ্টোর রিটার্ন কী হয়েছে? ওটা আমাদের সবাইয়ের মনকে কিন্তু কোনো সময় ছুঁয়ে যাবে যে ওই রিটার্নটা যদি আমার হতো বা ইত্যাদি ইত্যাদি।
আওয়ার জব হ্যাজ বিন, এবং ক্রিপ্টোতে সেইভাবে কি খুব অ্যাডভাইজারি কোনো মডেল রয়েছে অ্যাভেলেবল যে খুব গাইড করছে যে এই সময় কিনুন এই সময় বেচুন? তো if it is there, it is forming still, it is evolving, it is not reached the masses still, but it is slowly evolving in a practice. So এই যে মাইন্ডকে মডিউলেট করা, এই যে মাইন্ডকে স্থিতি করানো, মাইন্ডকে বোঝানো, আমি ক্রিপ্টোর অ্যাগেনস্টেই বলছি না, আমি বলছি যে মাইন্ডকে বোঝানো যে অ্যাসেট ক্লাসের ডিফারেন্সিয়েশন কীভাবে করা হবে, কোন অ্যাসেট ক্লাসটা কোন পারপাসের জন্য ইউজ হবে, এটা আওয়ার রেসপন্সিবিলিটি। অ্যান্ড দিস ক্যানট হ্যাপেন ওভারনাইট। আমি যদি মিডিয়াতে খুব স্প্ল্যাশ করতে থাকি যে এই জিনিসটা করুন, আর বিরাট কোহলি প্রাইজ দিচ্ছে আর পেছনে লোগো রইল পেটিএম, দ্যাট মাইট মেন্টালি চেঞ্জ ইউর মাইন্ড টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট or particular company. But does that mean that the company is done superficially well? May not be. So আমার মনে হয় এখনও অনেক ট্রেনিং বাকি আছে এই সেগমেন্টে যেগুলো করার উচিত। সে ডিজিটালি হতে পারে, মাস লেভেলে হতে পারে, ইন্ডিভিজুয়ালি হতে পারে। বাট আই থিঙ্ক তুমি যেটা বলছো, দ্য স্টোরি ইজ লাইক দিস, যে এই যারা চাইছে অনেক কিছু জানতে ক্রিপ্টোর ব্যাপারে বা করতে, তারা কিন্তু ওই লোভের অ্যাঙ্গেল থেকে এখনও গ্রিড ফ্যাক্টরটা প্লে বেশি করে করছে, which is attracting them. Can we modulate their mind in whatever way we? রাজেশ যেটা বলছে আমরা নানান উপায় করতে পারি, মেবি ডিজিটালি উই ক্যান মডিউলেট দেয়ার মাইন্ড, ওয়াই নট? Why can't we find a mechanism where we can digitally say that what are the pros and cons of everything? Why not? I'm not denying that. But এই যে নাম্বারসটা একটা ডিসপ্রপোর্শনেট, এখানে কত লোক এসে এইভাবে স্প্রেড করেছে, কত লোক ডিজিটালি প্রমোট করেছে মিউচুয়াল ফান্ড। I can add one thing here. So the data which has been given for crypto is wrong. The reason is because the data which is given by NSE or BSC can be collaborated, right? Because they can see each other's data. But the problem with crypto is each and every exchange maintains their separate data. So what happens, suppose if, like take my example, I am doing trading in 4 to 5 exchanges. So I will be counted at 5 times. So that is why the number is showing such a big number, but actually it is not such big number. I think this will clarify what you are trying to say. Hello. So my question to Rajesh sir, how do you monitor those direct plans? Okay, see, when you are an RIA, means you have to register with SEBI, that you will be giving only direct plans and you will be charging for that. You get a code. So when you are filling up a form or you are doing a digital transaction, your code will be there. You will not get any commission from the company, but you will receive the data from the company, which will, yeah, on the platform also. So that you can use for servicing the client, because ultimately we all have to service the client. So that is there. You can get the data. কাকে বিশেষ কাউকে বিশেষ কাউকে বিশেষ কেউ অ্যাড্রেস করবে কি? আমি রাজেশকে বলছি আমি। Okay, see, ideally you should not go direct, because see, একটা ডাক্তার যদি বলে যে আমি নিজেই কি বলে একটা মেডিসিন কিনে খাইয়ে নিচ্ছি, সেটা কি ঠিক হবে? ওকে অন্য ডাক্তারের কাছে যেতেই হবে। তো I strongly suggest, if you are an MFD, you should, and I would go one step ahead. শুধু আমার ইনভেস্টমেন্ট নয়, আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও আমাকে অন্য লোক থেকে করানো উচিত। কেননা আমি যখন আমার নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবি, আই উইল বি বায়াসড, বিকজ আই উইল বি বায়াসড, বিকজ আমি তো সব নিজের জিনিস আমি জানি। সো আইডিয়ালি ইউ শুড নট ডু ইয়োর ওন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড ইউ শুড নট ডু ইয়োর ওন ইনভেস্টমেন্টস। ইট শুড বি ডান বাই সামওয়ান এলস। জাস্ট টু অ্যাড, আমি 3 জায়গাটায় করাই জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কম্পিটিশন ইজ ডুইং। What's wrong in that? আমি 3 জায়গা থেকে আরো করাই আমার নিজের ইনভেস্টমেন্টগুলো জানার জন্য যে কম্পিটিশন কিভাবে করছে ওটা। হ্যাঁ, আউটকাম কি? আউটকাম হচ্ছে আমি তার থেকে কিছু পয়েন্টস পিক আপ করি। নোবডি ইজ গুড অর ব্যাড, ইউ হ্যাভ পয়েন্টস টু পিক ফ্রম দেয়ার অলসো। সো আমি যদি না জানি কম্পিটিশন কি করছে, তাহলে আমি কি করে ইমপ্রুভ করবো নিজেকে? আর কিছু কেউ?
মাইক্রোফোনটা দাও না। My question is to Rajesh sir. What are the factors you considered in the fund before advising to your clients? See, there are a lot of things which you have to see in a fund. It's not, you cannot have a general answer for that. See, first of all, I have to see what is the client's profile. I at least put a lot of emphasis in his profile. What is his risk-taking capability? What is his risk tolerance capability? After that, then I go and see what are the options which I have. And then I try to, marry those options with the requirement which he has with the time frame in mind. And then I suggest to him, sir, you should go for this fund or not. Selecting a fund, what are the parameters you look in a fund, that is a different thing altogether, where you have to see R squared, beta, all those things, that is a technical part. But other than that, basically what you have to see, whatever options you are having, you have to match it with the profile of the client and the risk profile of the client. And then only you can suggest to the client. What type of funds you mainly consider? The old ones or the like NFO It ones? does not matter. See, my bias is towards the old funds because I know their track record. Suppose somebody is coming first from class 1 to class 10, most likely he will be coming first in the class 11 or maybe in the first to 10 rank. But somebody who is a newcomer, I don't know whether he will be coming first or he will be coming last. So I prefer more old funds. So if a fund size is like more than 10,000 crore, 20,000 crore. It does not matter. It does not matter. Because Indian equity size is so big, it does not matter. We have not even scratched the surface. হ্যালো, আমার সজল রায়কে কোশ্চেন হচ্ছে, ও ডিসকাশনের সময় বলছিল যে ও 2000 রুপিজ এসআইপির ক্লায়েন্টকে যেরকম কনসেন্ট্রেশন দিচ্ছে একটা বড় ক্লায়েন্টকেও দিচ্ছে, তো ও কীভাবে ও টাইমটাকে অ্যালট করছে যেখানে 2000 টাকা এসআইপিকে আর একটা বিগ টিকিট কাস্টমারকে ও একইভাবে টাইম দিচ্ছে, মানে ওর এটার মধ্যে, সেটা আমি জানতে চাই ওর এটার সিক্রেট কি। ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, এটা সিক্রেট কিছু নেই। ইউ হ্যাভ টু অ্যালোকেট ইউর টাইম, মানে যখন তুই অ্যাপয়েন্টমেন্ট আপনি করছেন, তো ইউ হ্যাভ টু গিভ এ প্রপার থিঙ্কিং অ্যান্ড প্রপার অ্যালোকেশন অফ হিজ গোলস, যে কি রিস্ক প্রোফাইল, রিস্ক টলারেন্স, ট্যাক্সেশন, কতদিনের জন্য ইনভেস্ট করছে। তো ব্যাপারটা একই। বিগ ক্লায়েন্টস কী হয়, দে আর সামটাইমস ভোলাটাইল, তো ইউ হ্যাভ টু ম্যানেজ দেয়ার ভোলাটিলিটি। বিকজ ইনভেস্টমেন্ট আই থিঙ্ক ইজ এভরিথিং ইজ আ বিহেভিয়ারাল সায়েন্স, ইন দ্য হেড অনলি। চেক লেখাটা অনেক পরের ব্যাপার, তার থট প্রসেস, তার গোল আর তার ভিশন, সেটাকে সেট করাটা, সেটা হিউম্যান টু হিউম্যান। বিকজ আমাদের জব আই থিঙ্ক ইজ ডিফারেন্ট ফ্রম ডক্টরস। আমি এগুলো বলি ক্লায়েন্টসদের যে অনেক সময় আমরা অপারেশন ক্লায়েন্ট, কল ব্লাডার হোক, মোটামুটি এক থাকে, বাট ইফ উই মিট 50 ক্লায়েন্টস, হোয়াট এভার দেয়ার প্রোফাইল, ইট ইজ টোটালি ডিফারেন্ট। সবার রিস্ক প্রোফাইলিং, সবার রিস্ক অ্যাপিটাইট, সবার গোল, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো অ্যাকর্ডিং টু দ্যাট অনলি। সো প্রথম দিনের মিটিংটা কেন বললাম যে ইউ ক্যান গেজ ইউর ক্লায়েন্ট অ্যান্ড ক্লায়েন্ট শুড আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ে অফ অপারেশন। ফান্ড সিলেকশন ইজ এ সেপারেট থিং, যেটা বললেন যে গোল এবং তার রিস্ক অ্যাপিটাইটের উপর এবং তার রিকোয়ারমেন্টের উপরেই আমরা প্রোডাক্ট দিই। ফান্ডস আর প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। সো দ্যাট ইজ দ্য ওয়ে আই ম্যানেজ ইট। I love to add here, sir. I do it little bit differently than Sajalda. First of all, what I do is, I am a professional boss, so I have a cost of my time. How many of us here know what is your cost of per hour time? Yes, you know, because I have taught you that. So first of all, I have to take out what is the cost, which is what, if client is taking 1 hour of my time, which is the most costliest thing which I have, I should get my worth of that. So if a client is giving only 2000 rupees of SIP, it is not worth it. I'm not saying that I will deny that client, but I will give him that much amount of time only. And I think it is not right to give the same amount of attention for someone who is doing a 2000 rupee SIP or someone who is doing 1 lakh rupees of SIP. Because see, this is nature. Nature is not fair. It has to be, there is disbalance, and we have to follow that. At least I follow it. So first of all, what I think is,
I know my cost of my per hour working cost is 7,000 rupees. I have to earn it. It's not necessary that I will get it in the first meeting. It's necessary I will be getting in the second meeting. But ultimately, after 1 year, I should have that. That drives me. I think if you work this way, your efficiency will grow. This is what I want to put in. I'll just add one Yeah. thing because it's a discussion. But the main thing I think is the passion, because I have never thought about money. It's my model, because everybody's model is different. Right. So যখন 25 বছর আগে শুরু করেছিলাম তখন তো 2000 ছিল, 20,000 ছিল, 1 lakh অত আসতো না। So I have different types of customer, but I have never thought, I have always think about the welfare and goal of my client only. Money will follow. আমি যদি আমার I thinking, because everybody investor model যেমন advisor model অন্য. So I have been doing that for the last 25 years. তো এবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটা আচ্ছা, অ্যান্ড মেনি টাইমস এমনও হয়েছে একটা 2000-এর ক্লায়েন্ট হ্যাভ গিভেন মি আ রেফারেন্স অফ 2 lakhs ক্লায়েন্ট। এমন ক্লায়েন্ট আছে যে সে চালাতে পারেনি, তার থেকে আমি যা রেফারেন্স পেয়েছি সেটা অনেক বড়। So my way of operation, I have never thought in my life, if your industry knows যে money কি করে আসবে, it has followed. But client goal এবং client, my প্রথম MBA-তে যেটা পড়েছি, client is God, সেটার বাইরে আমি কখনো কোনোদিন ভাবিনি। That is the way I have operated. আমার একটা কোশ্চেন আছে, সেই Sure. কোশ্চেনটা আপনাকে দিয়ে শুরু, সবারই আরেকটা রকম, মানে আপনারা স্টল হতে ইন্ডাস্ট্রি, তো ক্লায়েন্ট সেগমেন্টেশন যেটা আমরা বলে থাকি ABCD ক্লায়েন্ট, Right. তো সেটা কি ভলিউম বেস হবে না রিলেশন বেস হবে? আপনি কি উত্তর দেবেন? ভেরি গুড কোয়েশ্চেন, এবং আই শুড বি অনেস্ট ইন মাই অ্যাপ্রোচ। আমার ওয়ে অফ অবভিয়াসলি এটা ইউএম ওয়াইজ আমি ক্লায়েন্টকে করি সেগ্রিগেশনটা, তার সাথে ডিলিং, নট অ্যাবাউট মাই টকিং অর রিসিভিং ফোন কলস অ্যান্ড তাকে যে সার্ভিস লেভেলটা দেওয়া, তাকে ধরুন গিফটস পাঠানো, অবভিয়াসলি সেটা কিন্তু আমি ইউএম ওয়াইজই সেগ্রিগেশন করে থাকি। দ্যাট ইজ ওয়ে আই অপারেট। Shobhajit? সেম, ইট হ্যাজ টু বি ইউএম বেসড। যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা পার্সোনালি করি, এটা হচ্ছে যে ক্লায়েন্ট প্রথম 3 বছরের মধ্যে থাকে, সে সি হলেও আমি তাকে বি হিসাবে ট্রিট করি। হ্যাঁ, মানে প্রথম 3 বছর, যখন 3 বছরের 4র্থ বছরে চলে যায় তখন তার যে ইউএম সেভাবেই সে সি বা বি বা এ হয়। বাট কোনো একজন ক্লায়েন্ট ধরুন আমার জন্য এ হচ্ছে 1 কোটির ওপর ইউএম, বাট প্রথম 3 বছর যদি কেউ 50 লাখ কি 60 লাখের ইউএম থাকে অ্যান্ড হি ইজ কাম ইন দ্য লাস্ট 3 ইয়ার্স, তাকে আমি এ হিসাবে ট্রিট করি। খড়গপুর অব্দি রাস্তাটা একই থাকবে? হ্যাঁ, খড়গপুর অব্দি রাস্তাটা একই থাকবে? তারপর স্পিড বাড়াবেন। না, কারণ কি হয়, আপনার যে নতুন ক্লায়েন্ট আসে যখন, তাকে আপনাকে অ্যাটেনশনটা বেশি দিতে হয়। আপনি জানবেন, আপনি যে ক্লায়েন্টকে যতই লং টার্ম প্ল্যানিং করুন না কেন, সে কিন্তু তার ফার্স্ট এনএভিটার ওপর তার অ্যাটেনশন লেভেল ইজ হাইয়েস্ট। 1 মাস বাদে সেই এনএভিটার ওপরে তার অ্যাটেনশন কমবে, 3 বছর বাদে অ্যাটেনশনটা স্ট্যাগনেট করে যায়। it's an hyperbola like this. So I want to provide more attention to my clients in the first 3 years. So আমাদের একটা রিভিউ মেকানিজম আছে, মানে আমি ইনফ্যাক্ট আমার যে সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার তার সাথে কথা বলছিলাম, ক্লায়েন্টের নামের পাশে রিভিউ ডেটটা যাতে আসে। ধরুন সজল রয়, তার পাশে থাকবে 15ই ডিসেম্বর ডেট, মানে ওই দিনে সজল রায়ের অ্যানুয়াল রিভিউটা করতে হবে আমার, নেক্সট রিভিউ ডেট অ্যানুয়াল রিভিউ। আমরা পপ আপ হিসেবে করি, হ্যাঁ, ওটা আমরা পপ আপ হিসেবে করি যে ওই ডেটে পপ আপ হবে, যে এক মাস আগে ওটা রিভিউ পপ আপ হবে। না, ডিপেন্ড করছে ক্লায়েন্টের এইএম এর উপর। হ্যাঁ, ইউ AUM ক্যান্ট এর হ্যাভ অল উপর। ক্লায়েন্টস এট দ্য সেম রিভিউ সাইকেলস। সো যারা বড় ক্লায়েন্ট তাদের জন্য হয়তো 3 মাস। 3 মাস, কারেক্ট। বাট জাস্ট টু অ্যাড টু শোভজিৎস পয়েন্ট, এইএম ছাড়াও আমি মনে করি, এটা আমার পার্সোনাল দিক, হচ্ছে পোটেনশিয়ালিটি ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু জাজ আ ক্লায়েন্ট পজিশন। I'll give you one example. A potential secretary of a big company catering to two of the MDs of the company is equally potential to you. If you have not categorized that client as somebody who is meek or third grade in your C category and given the C category gift to her in Diwali, then you are into pain. those are on each guy. So you need to know that air controlling power with some other people are how much. So এই জাজমেন্টটা শুধু এইএম দিয়ে করলে বোধহয় ভুল হবে। পোটেনশিয়ালিটি, রেফারেবিলিটি, আর তার নিজস্ব বিজনেস ভলিউম না থাকলেও অন্য জায়গায় তার কমফোর্টেবিলিটি কী আছে। অ্যান্ড
we have always come across, everybody should have come across people who have referred 30 clients to you, had very little bigger volume. Yeah, Yeah? No? absolutely right. আরে বাপরে বাপ। যতজনকে পারি লিমিট করে করি, দ্যাটস ওয়াই আই এম এক্সপ্যান্ডিং মাই টিম, যাতে সবাই মিলে কাজ করতে পারে। Raja, I'll give you more deeper answer than that. See, what I do, I am little bit a materialistic guy. I calculate. I have a number. Any client whom I onboard, within 3 years, he should be giving me 60,000 rupees a year. Below that is B, above that is A. That is the criteria, because that is the bare minimum cost which I am incurring for my office, for my staff. Is your reference also counted in that? That person's reference that he has. No. That I'm coming to that. I'm coming to that. This is one part, and the second part is what Saivalda says is correct. You have to take into account how much is the referral capability, and also what is his potential to. Like, I'll give you an example. Somebody who is joined the IT industry. Today he is doing a 5,000 rupees SIP only. He is not going to give me 60,000 rupees a year, but he has a potential that, within 5 years he will become 1 lakh rupee SIP holder. So that you have to take into consideration. So, and I go one step ahead. Not only I segregate it because of gifts. I have a rule in my office that all my clients who are segmented, a client, I will personally visit him once in a quarter. I have to mark it. I maintain an Excel sheet where I have to mark that, I've gone and met Saibalda at, 11th August, tick. I have to tick that. So all those clients, so what happens? See, somebody who's giving you 60,000 rupees a year, obviously he will expect more visits from you. Obviously, right? Somebody who's not giving you that much amount of money, he will not expect that much. But somebody who's giving you a higher amount of money, I will go there, I will not do any business also. I'll go have tea, talk about some personal things, come back. Yes, it can happen that also. Sometimes business also happens that way. আমরা কি আর কতটা কন্টিনিউ করব? না, আমার মনে হয় ইউ আর কামিং ভেরি ক্লোজ, অফকোর্স, নিশ্চয়ই। শৈবাল বিশ্বাসকে বলছি। শৈবাল বিশ্বাস অনেক বেঙ্গলি নিউজ পেপারে লেখেন। তো বেঙ্গলি নিউজ পেপার স্পেশালি এখানে যখন ম্যাক্সিমাম বাঙালি ডিস্ট্রিবিউটররা আছে, আপনার কি মনে হয় না বেঙ্গলি নিউজ পেপারে এই মিউচুয়াল ফান্ড ব্যাপারে লেখাগুলো কিছুটা বায়াসড? আপনি এখানে লিখে বায়াসড বলতে মানে আমি বলতে চাইছি যে ইনভেস্টরের সহযোগী লেখা আসছে না। যখন বাজার বাড়ছে তখন বলা হচ্ছে আপনারা এটা কিনুন বা এখানে ইনভেস্ট করুন। মানে আমি যেটা বলতে চাইছি, যা পড়েছি আমি লেখা, আপনার লেখা ব্যতি রেখে আমি আপনার লেখাটাকে আনছি না। তো আমার মনে হয় যে এটা ইনভেস্টরকে সঠিক শিক্ষাদান করছে না। সময় আমার মনে হয় নিউজ পেপারে যে আর্টিকেলগুলো আসা উচিত, দু লেভেলের সেই আর্টিকেলগুলো আসা উচিত। আসছে কি আসছে না বিচার্য বিষয়, বাট দু লেভেলে আসা উচিত। একটা লেভেল হচ্ছে যেখানে প্রোডাক্ট নিয়ে বলা হবে, যেটা আমরা জানি না, মানে প্রোডাক্ট নিয়ে তার অন্য কিছু বলা সম্ভব নয়। প্রোডাক্ট সম্বন্ধে সবাইকে জ্ঞানত করা, জানানো যে প্রোডাক্ট এই হওয়া উচিত, এই প্রোডাক্টটার এই ভ্যারিয়েবিলিটি আছে, কিনবেন কি কিনবেন না, শুড নট বি এনি বায়াস ইনভলভড ইন দ্যাট। সেকেন্ড ইজ, যেটা খুব পপুলার ছিল, সেটা হচ্ছে অ্যানালিসিস করা একটা পোর্টফোলিওকে, যেটা আমি করে থাকতাম বা করি, এখনও করতে ভালোবাসি। সেই জিনিসটা যদি আপনাকে করতে হয়, তাহলে কিন্তু দেয়ার ক্যান বি নো বায়াস টু হোয়াটসএভার। এবং তাতে আমি যখন কোনো এলআইসির ব্যাপারে লিখতাম, ইন্স্যুরেন্সের ব্যাপারে লিখতাম, অনেক হয়তো রেগে যেত, কিন্তু ইউ হ্যাভ টু বি সার্টেন দ্যাট হোয়াট দ্য প্রোডাক্ট গ্যারান্টিজ টু দ্যাট পার্টিকুলার পার্সন। এবার এটা হতে পারে যে আপনার তার সাথে মিল এসে গেল, অর্থাৎ আপনার স্যালারি বা আপনার ইনকাম তার সাথে মিলে গেল। কিন্তু আমার মনে হয় এই দুটো সেগমেন্ট ছাড়া আমার মনে হয় না দেয়ার শুড বি নো আদার সেগমেন্ট উইচ বায়াসেস ইউর মাইন্ড টুয়ার্ডস এনি প্রোডাক্ট হোয়াটসএভার। একটা হচ্ছে জ্ঞানত করা যে এই প্রোডাক্টটা দেখতে এরকম, শুকতে এরকম, বলতে এরকম, খেতে এরকম, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলটা যদি এরম হতো, তাহলে তার মধ্যে কি করা যেত, আর তার মধ্যে কোনো
অ্যাম্বিগুইটি থাকার দরকার নেই, এবং এটা যে এক্স্যাক্ট তাই আপনাকে করতে হবে তারও কোনো মানে নেই। ইটস আ ডাইরেকশনাল আর্টিকেল উইচ টেলস ইউ দ্যাট এরম করা উচিত। আমার মনে হয় বাকি এছাড়া কিছু লেখাই আপনার বায়াস তৈরি করার কোনো কারণ থাকবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন বলুন। আচ্ছা, আপনি যে সজলদা, নির্বাচনদা, সমজিৎদা এবং শৈবালদা, রাজেশদা তো পরে ঘাড়ের উপর নিয়ে বসে যাবে। আপনাদের বাংলাতে আপনার কোনো বই পড়েন যে বইটা ধরুন কন্টাই থেকে আজকে যে এসছে, সে যদি বলে যে আমি বাংলাতে মিউচুয়াল ফান্ড পড়বো এবং ক্লায়েন্টকে পড়ে বোঝাবো, বা নতুন যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে তো তাদেরকে আমরা বলবো জাস্ট বাংলাতে, এরকম কোনো বই কি আপনারা রেফার করবেন এই ফোরামে? সেরকম প্রামাণ্য বই টু দ্য বেস্ট অফ মাই নলেজ নেই। না, এর সঙ্গে যোগ দেওয়া দরকার। আমার একটা বই আছে যদিও বিষয় আছে। এইরকম বই আসছে। আমার ব্যক্তিগত ধারণা, বাংলায় একটা এক্সপ্লোশন দেখতে পাবেন মূলত সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, যেখানে প্রচুর ধরনের লেখা, অ্যানালিসিস, আর্টিকেল যেগুলো সাধারণ রিডার হিসেবে আমরা চাই বা পড়ি, সেখানে আসবে। এটা জাস্ট তৈরি হচ্ছে, অনেক ইয়াং ছেলেমেয়েরা এগুলোতে ইন্টারেস্টেড, তারা জয়েন করছে এইসব নিউজ পোর্টাল ইত্যাদিতে, এবং একটা এক্সপ্লোশন আসবে। ইনসিডেন্টালি অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজে অলরেডি এসছে। গুজরাটে ইট ইজ ইনস্টিটিউশনাল, এত ভালো ওখানে। পূর্ব ভারতও পিছিয়ে থাকবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। 3-4 বছরের মধ্যে একটা এক্সপ্লোশন আসবে বাংলায় কন্টেন্ট। এবং আমি মনে করি বাংলায় কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, শুধু ইনভেস্টারের স্বার্থে নয়, ডিস্ট্রিবিউটারের স্বার্থে বিরাট ইম্পর্টেন্স রয়েছে। এই যে ডিপ পকেটিং আমরা বলছি, ইন্টারনালাইজ করব, এত ডিপে ঢুকবো, ওই মিডিয়ামটাই যে বাংলায় হতে পারে সেটা সবাই বুঝতে পারবে, সবাই শিখতে পারবে। এবং আমি রাজেশদার কথা বলছি যে রাজেশদা যে ডেটাটা একটু উত্তর দিল, আজকে দিনে দাঁড়িয়ে হঠাৎ করে যখন নতুন কিছু আসছে, ইনভেস্টার আমি বা কোনো মিডিয়া তখন বলছে কিছু, যেমন অনেকটা হয়তো আমাদের ছেলেমেয়েদের যখন আমি কিছু বলি সেটা সে হয়তো ভাবে তার বাবা কিছু বলছে, তখন সেই জিনিসটা যখন কেউ থার্ড পার্টি বলছে তখন সে হয়তো বলছে না এটা ঠিক। তো সেই সেরকম জিনিস আমরা এক বছর ধরে এত মিউচুয়াল ফান্ডের যা ডেটা এসছে তার থেকে ক্রিপ্টোতে কি হয়েছে যে তার আর একজন বন্ধু বলেছে, ওরকম আউট হয়ে গেছে ওটা, ও বলছে তাহলে করতে হবে এটা আমাকে, তুমি কি করো? এই কোশ্চেন আনসার দিতে হয়েছে। এরকমই ব্যাপার, যদি বাংলাতে একটা বই হয়, যে বইটা হয়তো সাধারণ একজন বই পড়ছে, সে পড়ে এই বইটা পড়িস, এটা কিন্তু সবটাই আসলে বৈষয়িক তো, সবটাই আসলে বৈষয়িক তো। কাউকে একটা ইনিশিয়েটিভ নিয়ে ওটা বার করতে হবে যে এই বইটার দরকার আছে এবং এই বইটা ব্যবসা করবে। এই ব্যবসায়িক ব্যাপারটা যদি অ্যাঙ্গেলটা না করতে, শিওর। এবার আমাদের তো ফাদার টেরেসা আছেই। রাইট রাইট, খুব ইন্টারেস্টিং সাজেশন। একদম আমি সহমত। আপনারা করলে সেই বইটা প্রকাশ করার দায়িত্ব আমাদের। খুব ভালো প্রস্তাব। আমরা এই ফোরাম থেকে বলছি, আপনারা যদি এটা আমাদের দিয়ে দেন, তার জন্য তার প্রকাশ করা না, বেস্ট সেলারটাও পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আমরা করব। ঠিক ঠিক, ইন্টারেস্টিং। রাইট রাইট। এবং সৌম্যজিৎদা TV9-এ টাকার কথা বলেন, নিরঞ্জনদা, সজল, এরা তো সবাই বলেন। আপনারা এখানে যারাদেরকে দেখছেন, এছাড়াও যারা অনেকে আসতে পারেনি বা বেরিয়ে গেছে, তো তাদেরকেও একটু মিডিয়াতে কিভাবে হাইলাইট করা যায় একটু ভাববেন। আমাদের টার্গেট হচ্ছে আমি একা বড় হলেও কিন্তু ইন্ডাস্ট্রি বড় হবে না। আমাদের সমসাময়িক যারা আছে তাদের সবাইকে কিন্তু নিয়ে এগোতে হবে, তবেই এটা বড় হবে। আর ওয়ার্ড অফ মাউথটা এটা হচ্ছে, এখানে যারা দেখছেন বড় হচ্ছে, তার সেই বড় হয়ে যাচ্ছে, তারপর নিচের লোকগুলো আর নিচের গাছপালাগুলো ঘাসের মতো থেকে যাচ্ছে। তো সেই জন্য যাতে আমাদের যারা যারা উঠতি, আচ্ছা নতুন ছেলেমেয়েরা, নেক্সট জেনারেশন, অনেকেই আমাদের বিশ্বাস করবেন না, আমার নিজের ছেলে এই ইন্ডাস্ট্রিতে আসেনি, অন্য পড়াশোনা প্রথম দিন থেকে পছন্দ করে, বলে এই দালালি কাজ করবো না। তো এটা আমাদেরকে সেই জায়গাটা নিতে হবে। আমাদের নেক্সট জেনারেশন কিন্তু আসছে না এই প্রফেশনে, এটা ভাবার ব্যাপার। কিন্তু এত টাকা পয়সা রোজগার আছে, সব জানা সত্ত্বেও বলছি, কিন্তু যেখানে প্রচুর রোজগার আছে, সব আছে, কিন্তু অনেকে আসতে চাইছে। রাইট। এই সিনারিওটা কিন্তু অন্য স্টেটে পুরো আলাদা। গুজরাটে, মহারাষ্ট্রে
কিন্তু সার্বিকভাবে বিজনেস এখন আর মাল্টি জেনারেশনাল নয়, সো উই ক্যানট বি পার্ট অফ দ্য মেইন স্ট্রিম, উই ক্যানট বাট বি পার্ট অফ দ্য মেইন স্ট্রিম। মাল্টি জেনারেশনালের ব্যাপার স্যাপার এখন অনেকটা কমে আসবে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে আসছে, অন্যত্রও কমছে, কাজে এখানেও এক্সেপশন হবে না। রাইট, ঠিক। ঠিক। রাইট, নিশ্চয়। No, I'll tell you, we will, আমরাই ইনস্টিটিউশন বানাবো। Now, I'll answer what Gautam is saying. আপনার নেক্সট জেনারেশন আসছে না কেন, তার কোনোদিন ভেবেছেন কেন আসছে না? তার মেন কারণ হচ্ছে আপনি এমএফডি, আপনার ছেলেকে বলছেন তুমিও এমএফডি হও, ও আসবে না। আপনি কম্পাউন্ডার ছিলেন, আপনার ছেলেকে বলছে তুমিও কম্পাউন্ডার হও, ও আসবে? ওকে বলো তুমি ডাক্তার হও, ওকে বলো যে তুমি এমডি হও, তখনও আসবে। বিকজ দে হ্যাভ অ্যাসপিরেশনস, ওদের অ্যাসপিরেশন আছে। যেমন আমি এমএফডি, আই হ্যাভ ডান সিএফপি, বাট when my daughter, I wanted my daughter to come to join to my organization, I told her you go do your CFA. তখন তো ও ফিল করবে না আমি কিছু অ্যাচিভ করেছি, দেন অনলি শি উইল জয়েন, না আদারওয়াইজ দে উইল নট জয়েন। ওদের শুধু আমার পেট খালি ছিল, আমি খাওয়ার জন্য যা কিছু করলাম, বাট নাও ওদের পেট ভরা আছে, নাও দে ওয়ান্ট স্টেটাস, সো ইউ হ্যাভ টু গিভ দেম স্টেটাস। রাইট, ইউ হ্যাভ টু গিভ দেম স্টেটাস। স্টেটাস যদি পাও নিশ্চয়ই আসবে। রাইট। আমাদের একজন বন্ধু কিছু বলছিলেন, ওটা ইন্টারাপ্ট হয়ে গেল, আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন। এবার কিন্তু আমাদের একটু কুইট করতে হবে। রাইট, ওই জন্যই ওই স্টেটাস, ওই যেটা বললাম, ঠিক ঠিক ঠিক। স্টেটাস দাও, ওকে বলো তুমি সিএফএ করো, তারপরে আসো। ওকে ওর জন্য একটা ভালো অফিস করে দাও, দুটো স্টাফ রেখে দাও, কেন আসবে না? আসবে, ডেফিনেটলি আসবে। অবভিয়াসলি ও কপালে লিখিয়ে এসছে। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, তো আমাদের একটা কনক্লুশনে আসা যাক। আমরা প্রোগ্রামটা কনক্লুশন অলরেডি 4:45 বাজে, তো আমাদেরকে কনক্লুশনে আমরা টেক অ্যাওয়ে আজকে সারাদিন আমরা কি নিলাম, মানে না এটা টেক অ্যাওয়ে আমাদের সবার কাছ থেকে, কারণ আপনাদের দেখে এরা সবাই উদ্বুদ্ধ, তো ওয়ান লাইনার সবার কাছ থেকে একটু পাওয়া, যাতে আগামী দিন তারা আরো এগিয়ে যেতে পারে। ঠিক ঠিক। আই উইল স্টার্ট উইথ সৌরভ। সৌরভ, আনফর্চুনেটলি আপনাকে বেশি আমরা এক্সপ্লয়েট করতে পারলাম না আজকে। আমি তো অন্য দিক থেকে বলছি, কারণ আমি তো সরাসরি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নই। তো আমার কাছে মনে হয় আপগ্রেডিং অ্যান্ড আপস্কিলিং একটা পার্ট, যেখানে আমার মনে হয় এটা ব্যবসাটাকে ধরে রাখতে সাহায্য করবে। কন্টিনিউয়াস আপগ্রেডিং অ্যান্ড আপস্কিলিং অ্যান্ড এডুকেশন অ্যান্ড নলেজ, এটাই ভালো। অফকোর্স। শৈবাল, জোরে হাততালি হোক। আর এটা লাস্ট বছর কনক্লুশন। ইমোশনালি অ্যাটাচ থাকুন বিজনেস, এই বিজনেস অনেক গ্রো করবে, অনেক রাস্তা বাকি আছে। শুধু মনে রাখবেন, ডোন্ট ব্যাক অ্যাওয়ে ফ্রম ইনোভেটিং ইয়োর বিজনেস অন দ্য ওয়ে, কন্টিনিউ টু ইনোভেট, কারণ রাস্তায় হার্ডেলস আসবে, সেই হার্ডেলসগুলো নিয়ে বসে থাকলে হবে না, সেই হার্ডেলসগুলো ওভারকাম করতে গেলে ইনোভেশনের দরকার। সো ইনোভেশন অ্যান্ড ইমোশন, stick to that. These two principles will take you a long way to go. দেখুন, টেকনোলজি, ইনোভেশন, শৈবাল ঠিক বলেছে, এগুলো খুব দরকার, বাট বেসিক কাজটা থেকে সরবেন না প্লিজ। আপনি যদি মনে করেন আপনি ফাইন্যান্সিয়াল ডক্টর, আপনার কাজটা ঠিক করে করুন, উইচ ইজ ডায়াগনোসিস অফ দ্য ক্লায়েন্ট অ্যান্ড হিজ নিডস। এটাকে লিখে দিন, তাকে একটা ইমেল করে পাঠান। একটা ক্লায়েন্টের সাথে দেখা হলে তাকে একটা থ্যাংক ইউ মেল আমরা কজন পাঠাই আমার খুব সন্দেহ আছে। এই যে মেলটা একটা ক্লায়েন্টের কাছে গেল, যে কি কথা হলো তার সাথে, কি কি জানলেন আপনি তার ফ্যামিলির সম্পর্কে, কি গোল, মিডিয়াম লং টার্ম গোল, এইগুলো হচ্ছে বেসিক্স। এই বেসিকগুলো প্লিজ ডেইলি ফলো করুন। আপনারা অনেকেই সিএফপি পড়ছেন, গৌতমদা প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছেন, কিন্তু এটা সিএফপির কিন্তু বেসিক কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ঠিক করে ক্লায়েন্টদের জন্য করুন। আমার মনে হয়
এক্সেলেন্ট মার্কেট অপরচুনিটি। আমার মনে হয় আমরা প্রত্যেকে যদি আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের কাজটা ঠিক করে করি, আমরা হয়তো আরও 10 জন করে লোক আমাদের কোম্পানিতে রাখতে পারবো। সো আমরা এক একজন আরও 10টা করে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। আমার মনে হয় দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্ট দ্যাট উই শুড লুক অ্যাট। থ্যাংক ইউ। আমার কাছে একটা খুব সিম্পল কোট আছে, এটা আমার নিজের কথা নয়, জন এফ কেনেডি বলে এক ভদ্রলোকের কথা। তিনি বলেছিলেন, when the roots go deep, there is no reason to fear the wind. ঠিক, সজল। না, একটা কথা আমি বলবো, মনে হচ্ছে আমরা সেই কথাটা মিস করে গেছি, যেখানে ইয়ং অ্যাডভাইজার রয়েছে। তো আমার মনে হচ্ছে নিজের লার্নিং এবং পড়াশোনা, যেটা আমি লাস্ট 20-25 বছর রেগুলার করে যেতে হবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ আপগ্রেড ইউর সেলফ, যেটা কথা সেটা নলেজের জন্য কী হচ্ছে পুরো দুনিয়াতে কী হচ্ছে, তাহলেই ইউ ক্যান গাইড ইউর ক্লায়েন্টস। আর এই ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কথাটা, যে খুবই ইম্পর্টেন্ট থিং উইথ ক্লায়েন্টস, তো গ্রো ইউর সেলফ অ্যান্ড হেল্প ইউর ক্লায়েন্টস টু গ্রো, দ্যাট ইজ দ্য পাঞ্চ লাইন। ভেরি গুড, ভেরি গুড। Rajesh, the last word is yours. See, I'm a little bit selfish. You know, today I realized, একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে I am not emotionally attached as Sajal da, Subhajit da and Saibal da are with their clients. I realized this today. So, you know, this is a great learning experience. See, if you are meeting with someone like who has spent 25 years and above in the industry, you definitely learn something about it. So, এটা আমার একটা হয়েছে, but I would strongly urge people to, you know, that don't stand at one place. Like today you are an MFD, don't think that, you know, you will remain an MFD throughout your life. Think beyond that. I strongly believe in Ronnie Screwwala's book, dream while you are awake. Don't dream when you are sleeping. Dream when you are awake. And you dream and you achieve those dreams. That is the beauty of life. Otherwise, what are we doing here? So you have to start dreaming and you have to start achieving that. That is what I try to say. Huh? না, আমি সেটা অন্য বলছি, আমি বলছি স্বপ্ন দেখো যখন তুমি জেগে আছো, ঘুমিয়ে না, ঘুমিয়ে তো সবাই দেখে। So on that beautiful note, খুব ভালো লাগলো, brilliant December afternoon. Maybe Gautam would want to wrap up. শেষ কথা হয়তো বলবে। এবার সবাইকে একটু সম্মান আমাদের দিতেই হয়, তা নাহলে তো এত বড় আমরা যেটা পেলাম, মানে মোরালেস তো আমরা ফ্রিতে পেলাম, কেউ কিন্তু কোনো এর জন্য, এই যে যারা এসছেন প্যানেলে তারা কিন্তু সবাইকেও জানিয়ে রাখি, তারা কিন্তু 5 পয়সা আমাদের কাছ থেকে নেয়নি, নাম্বার 1। নাম্বার 2, তারা নিজেদের বাড়ির থেকে খেয়ে এসছে, এখানে খাবারটাও খায়নি, এবং যাবে যে সেটাও নিজের গাড়ি ভাড়া করে এসছে, গাড়ি ভাড়া করে যাবে। অতএব যেটুকুনি দিয়েছে এটা জেনে রাখা উচিত যে আমাদের মধ্যে এরকম যারা আছে তারা দিতে এসছে, যা কিছু আজকে তারা দিয়ে গেল, টু গিভ। আমরা সবসময় আমরা যে পেতে চাই, এইটা যেদিনকে আপনি যে লেভেলে আছেন, আপনি টু গিভ, দেখবেন আপনার ক্লায়েন্ট এমনি বেড়ে যাবে। প্লেজার অফ গিভিং, ইয়েস। তো এইটা আজকের থ্যাঙ্কস হয়েছে যে এখান থেকে যেটা আমরা পেলাম, আমার মনে হয় যারা নিতে পারলেন আজকে, আমার তো মনে হয় এটা একটা 2022 তো একটা নতুনভাবে তার লাইফটা চেঞ্জ করবে, কারণ প্রচুর জিনিস সেখান থেকে পাওয়া গেছে আজকে, প্রচুর জিনিস। মানে মানে এটা সবার কাছে একটা অপূর্ব পাওয়া আর কি। এটা আপনারা হয়তো কতটা ফিল করছেন জানি না, কিন্তু এখানে যে কজন আছে তারা এবার অনেকে জানে, মানে এরা মানে ভগবান দর্শন বলে না, অনেকটা কিন্তু আমাদের কাছে যে ইন্ডাস্ট্রিতে যারা এই এতদিন ধরে কাজ করছে, এত হার্ডেল করে, তারপরও এত ইউ মেনটেন করছে সব কিছু, তো এটা সবার কাছে একটা স্বপ্ন। তো এইটা আজকে সাকার হলো। হোপফুলি আপনাদের আমার আশীর্বাদ থাকলে আমাদের এটা, আমরা আরও এরকম প্রোগ্রাম করব, সেখানে দয়া করে আবারও ডাকলে আসবেন, যাতে আমরা সবাই আপনাদের যা আজকে দিলেন আশীর্বাদ, সেটা থেকে আমরা এগিয়ে আবার যাতে আগামী দিন আরেকটু এগোতে পারি। এই বলে আমার মনে হয় সবাইকে একটু, রাজা আর সুজন একটু সম্মানটা জানিয়ে আমরা ফটোটা নেব, গ্রুপ ফটো নেবো, চা খাবো, বাড়ি চলে যাব। চা রেডি আছে কিন্তু, চা নাকি? হ্যাঁ, গ্রুপ ফটো নেবো, গ্রুপ ফটো না না আগে ইয়েটা দিয়ে দিই, সম্মানটা দিয়ে একটা গ্রুপ ফটো নেবো। আচ্ছা, আমি আর 2 মিনিট একটু আমি
শৈবালদার সঙ্গে একটা দিন কাটাবো এরকম একটা প্ল্যান ছিল, মানে ইনফ্যাক্ট আমি শৈবালদার কাছে অনেকবার কথাবার্তা বলে একদিন প্ল্যান করলাম যে আর ডে উইথ শৈবালদা, এরকম শৈবালদা সকালবেলা যাবো, শৈবালদা সারাদিন কি করে হ্যান্ডেল করে এত লোক এত কিছু, এইও ইমেটেরিয়াল কাজ কর্ম লেখালেখি। তারপর আনফর্চুনেটলি আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে মানে রিলেটিভ এক্সপায়ার করাতে জলপাইগুড়ি যেতে হয়েছিল, যেতে পারিনি। তো ওটা আমাদের হবে। তো আমি গৌতমদাকে রিকোয়েস্ট করবো যে লাঞ্চ দেওয়া হয়নি ঠিক আছে, এসেছে সময় গেছে ঠিক আছে, আমি অ্যাটলিস্ট যা বাজার 2 লিটার করে পেট্রোল দিয়ে দিই জলের বোতলে। জোকস অ্যাপার্ট। একটা কথা যে আপনি বললেন যে গ্রামের দিকে পেনিট্রেশন এবং আপনার যে এরিয়াটা আছে সেটা বিশাল সাইজের এরিয়া, আপনার কতজন? সবারই বিশাল সাইজের এরিয়া, সবারই তাই। আপনার কতজন ক্লায়েন্ট আছে গ্রামের সাইড? অনেক আছে, এবং সেটা আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা অনেকটা ডিজিটালি করেছি তাদের সাথে, গ্রামের সাথে। আমার অরিজিনাল বাড়ি গ্রামে, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে বসিরহাট ছাড়িয়ে, গ্রামের বাড়ি হচ্ছে বসিরহাট ছাড়িয়ে। সো আই এম কানেক্টেড উইথ দ্য গ্রাম। সো অনেক লোক আমাকে বাইরে থেকেও আসে আমার সাথে দেখা করতে, হয়তো আমি সব জায়গায় যেতে পারি না, কিন্তু বহু লোক বাইরে থেকে আসে আমার সাথে দেখা করতে, কথা বলতে। তাদের সহজ আর ওই যেরকম বললো না 2000 টাকার এসআইপির জন্য আমি সময় দিই তাদের, কারণ ওই পেনিট্রেশনটা না খুব জরুরি পেনিট্রেশন। হয়তো আপনি বলবেন পয়সা পাবেন না শৈবালদা, ওই তো রাজেশ যেরকম বললো হিসেব করবো, আমি হিসেব করতে পারিনি, হিসেব করতে পারিনি এই কারণে, আমি শেষ করিনি আমার কথা, হিসেব করতে পারিনি এই কারণে যে আমি যদি ওই লোকটাকে শিখিয়ে ফেরত পাঠাই ইছাপুরে, ও 5টা লোককে ওখানে গিয়ে বলবে যে আমি কলকাতা থেকে এইটা শিখে এলাম। সেই 5টা লোক শিখে আরও 5টা ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞেস করবে যে এটা তো কলকাতায় বলছো, আমি তো কলকাতায় যেতে পারছি না, আপনি বলতে পারবেন কি হয়। সো ওভারঅল ইন্ডাস্ট্রির লাভ। কিছু লাভ হয়তো আমি আমার লেখা থেকেও করেছি অনেক সময়। থ্যাংক ইউ তো জোরে হাততালি দিলে দারুণভাবে ব্যবসা করে, ভালো লাগে। একটা গ্রুপ ফটো দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ একটু দাঁড়িয়ে গ্রুপ ফটোটা নিয়ে। হ্যাঁ আপনারা বসুন, আগে এই প্যানেলেরটা একটা বসতে হবে। নিরঞ্জন দা, এটা এত কিছু বললেন তো, তার দাঁড়াটা এটা আপনার জন্য আমি আমি একটা যেটা এতক্ষণ শৈবালদা বলছিল সেটা এটা পড়ে বাদ বাকি কাজটা করবো। হ্যাঁ গ্রুপ ফটো হবে, আগে এই প্যানেলটা করে দিই, প্যানেলটা সেপারেট হোক, এই আমাদের নিয়ে না, এই সুজন নেবেন সব, প্যানেলটা করে তারপর গ্রুপটা প্যানেলটা হয়ে গেলে তারপর গ্রুপ ফটোটা করবে। গ্রুপটা কিভাবে হবে? আমরা নিজেরা বলছি যে ওরা যেরকম দাঁড়িয়ে আছে আপনারা ওরা দাঁড়িয়ে থাকুন, আমরা নিজেরা হ্যাঁ আমরা বলছি আপনারা হ্যাঁ না অনেক নলেজ আপনারা নিলাম, সামথিং পন্ডার আপন।
সবাই চলে আসুন গ্রুপ ফটো I didn't know that. কে আছে সামনে হ্যাঁ আপনি যে ইয়েও করছেন অ্যাডভাইজারিটা আই হ্যাঁ। ক্যালকাটা আই থিঙ্ক বেশি লোক তো নেই না নেই না। আমার একটা মানে আরআইএ ফার্ম আছে ওয়ার আই এম আ ডাইরেক্টর জানি তো ব্যাঙ্গালোরে অনেকে করছে বাট ইন্ডিয়াতে উই আর দ্য ভেরি ডিফিকাল্ট অলসো কিন্তু দুটো মেনটেন করা ইটস রিয়েলি টাফ